এলডিসি গ্রাজুয়েশন নিয়ে ধোঁয়াশা কাটছে না, আগামী বছরের নাম কাটানোর পক্ষে সরকার, উল্টো পথে হাঁটছেন ব্যবসায়ীরা। পাথর খেকোদের স্বর্গরাজ্য সিলেট, 250 কোটি টাকা লুটপাট হলেও দুদকের চার্জশিটে মাত্র 92 কোটি টাকা, বাদ পড়েছে মূল হোতাদের নাম। ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে পুঁজিবাজার, সূচক এবং সার্বিক লেনদেনে ইতিবাচক ধারা, বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। এলডিসি গ্রাজুয়েশন নিয়ে ধোঁয়াশা কাটছে না কোনো কিছুতে। সরকার আগামী বছরই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে নাম কাটাতে চায়, তবে উল্টো পথে হাঁটছেন ব্যবসায়ীরা। গ্রাজুয়েশন পেছাতে যোগাযোগ করছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথেও। তারা বলছেন যে প্রস্তুতি ছাড়া উন্নয়নশীল দেশ হলে বিপদে পড়তে হবে। অন্যদিকে জাতিসংঘে আগের সরকারের জমা দেওয়া তথ্য উপাত্ত খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। 60-এর দশক থেকে অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় সব দেশকে উন্নয়নশীল ও উন্নত দেশে ভাগ করে জাতিসংঘ, আর যারা তার থেকেও পিছিয়ে তাদের বলা হয় স্বল্পোন্নত। এই তালিকা প্রথম হয় 1971 সালে। বাংলাদেশ এলডিসি তালিকা থেকে বের হবার সুপারিশ পায় 4 বছর আগে। কথা ছিল পরে 3 বছর যাচাই করা হবে মাথাপিছু আয়, মানব সম্পদ উন্নয়ন আর অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক। এই পরীক্ষা উতরে গেলেই হওয়া যাবে উন্নয়নশীল দেশ, যদিও কোভিডের জন্য এলডিসি গ্র্যাজুয়েশনের সময় 2 বছর পিছিয়ে দেওয়া হয়। কিন্তু এখন বেঁকে বসেছেন ব্যবসায়ীরা। দাবি, উন্নয়নশীল দেশ হয়ে গেলে হারাবে রপ্তানির বিভিন্ন সুবিধা, মিলবে না সস্তা ঋণ। তাই 2032 সাল পর্যন্ত এলডিসিতেই থাকতে চান তারা। গেল মাসেই সংবাদ সম্মেলন করে জানান, মাঝের সময়টাই উৎপাদনশীলতা বৃদ্ধি আর নতুন বাজার তৈরিতে মনোযোগ দেবেন তারা। প্রস্তুতি নেওয়ার সময়টা পাইনি। প্রথমত কোভিড, পরবর্তীতে রাশিয়া যুদ্ধ। তখন তো আমি তো জীবন সংগ্রামী লিপ্ত, আমি তো বেঁচে থাকার সংগ্রামী লিপ্ত। যখনই আমরা কোনো ফরেন মিশনের সাথে বসছি, আমরা কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশনটা এটা অন্যতম টপিকস আমাদের থাকছে। আমরা সেখানে কিন্তু এই বিষয়গুলি উল্লেখ করছি যে এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়ার মতো পরিস্থিতি আমাদের নেই। বাংলাদেশের প্রস্তুতি অবশ্য থেমে নেই। এসডিজি বাস্তবায়ন আর এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে এরই মধ্যে যোগাযোগ বেড়েছে জাতিসংঘের সাথে। অর্থনীতি, রাজনীতি ও জলবায়ু পরিস্থিতি নিয়ে ভলান্টারি ন্যাশনাল রিভিউ বা বিপন্নতা প্রতিবেদন জমা দিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকার অনেক ধরনের চেষ্টা করছে এবং বিভিন্ন ধরনের কমিটি করা হয়েছে, বিভিন্ন ধরনের এফোর্ট নেওয়া হচ্ছে। সেগুলো যদি করা যায় তাহলে এলডিসি গ্র্যাজুয়েশনের হয়তো ট্রানজিশনটা স্মুথ হতেই পারে এবং খুব বেশি সমস্যা হবে বলে আমি মনে করছি না। কিন্তু কিছু সমস্যা থাকবে, চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য আসলে গ্র্যাজুয়েশনে যাওয়া দরকার, না হলে কিন্তু কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না। এটা হচ্ছে বাস্তবতা। স্বল্পোন্নত দেশের তালিকায় যোগ দেয়া যে কোনো দেশের জন্য ঐচ্ছিক হলেও এর থেকে উত্তরণ বাধ্যতামূলক। কাজেই অর্থনীতির দোহাই দিয়ে বাংলাদেশের পিছিয়ে থাকার সুযোগ নেই বলে মনে করেন অর্থনীতিবিদরা। টেকনিক্যাল অ্যাসেসমেন্টটা তাহলে প্রপারলি করান, যেহেতু দাবি উঠছে। ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট দিয়ে আপনি প্রপারলি করেন, ট্রান্সপারেন্ট ব্যবসায়ীদেরকে যুক্ত করেন, রাজনৈতিক নেতাদেরকে যুক্ত করেন, এবং তারপর একটা রাজনৈতিক সিদ্ধান্ত ক্যাবিনেটের ভিতরে নিয়ে যদি আবেদন করতে হয় তাহলে সেই আবেদন করার জন্য যান, কিন্তু প্রস্তুতি এটার জন্য আটকে রাখেন না। এলডিসি উত্তরণ পেছাতে সরাসরি জাতিসংঘ সাধারণ পরিষদে আবেদন করতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে প্রভাবশালী এক বা একাধিক দেশের সহায়তা লাগবে। এটি না চাইলে জাতিসংঘের ইকোসক কমিটিতে যৌক্তিক কারণ দেখিয়ে চিঠি লিখতে হবে সরকার প্রধানকে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বছরের পর বছর ধরে লুট হয়েছে সিলেটের সম্পদ। সমালোচনা হলেই হয়েছে তদন্ত কমিটি, কিন্তু প্রভাবশালীরা বরাবরই থেকে গেছে ধরা ছোঁয়ার বাইরে। এবারও কিন্তু সেই একই চিত্র। এর আগে প্রশাসনের তদন্তে 252 কোটি টাকা পাথর লুট আর মূল হোতাদের চিহ্নিত করা হলেও দুদকের মামলা হয়েছে মাত্র একজনের বিরুদ্ধে, আর লুটের অঙ্ক নেমে এসেছে মাত্র 92 কোটি টাকায়। এ নিয়ে ক্ষুব্ধ পরিবেশবাদীরা। তাদের অভিযোগ যে গত 1 বছরে 3টি স্থানে লুটপাট হলেও প্রশাসন ব্যস্ত থেকেছে শুধুমাত্র সাদা পাথর নিয়ে। এ নিয়ে বিস্তারিত দেখবেন আজ রাতে প্রাইম সিনে। সাদা পাথর নিয়ে হইচই আর ভাইরাল খবরের ভিড়ে অনেকটাই হারিয়ে গেছে শাহ আরিফিন টিলা ও জাফলংয়ের ঘটনা। অথচ পাথর লুটের বড় ঘটনার শুরু এসব স্থান থেকেই।
সিলেটের কোম্পানিগঞ্জে শাহ আরিফিন টিলায় ধ্বংসযজ্ঞের পর 2009 সালে 9 সদস্যের তদন্ত কমিটি ইজারাদারের বিরুদ্ধে 252 কোটি টাকার পাথর লুটের প্রমাণ পায়। 2017 সালে জেলা প্রশাসনের তদন্ত কমিটি 47 জনের তালিকা দেয়, চিহ্নিত করে সিন্ডিকেট হোতাদের। 2021 সালে দুর্নীতি দমন কমিশন প্রভাবশালীদের নাম বাদ দিয়ে শুধুমাত্র সবশেষ ইজারাদারকে আসামি দেখিয়ে মামলা করে। মাঠ পর্যায়ের তদন্তে যেখানে 250 কোটি টাকার পাথর লুটের প্রমাণ পাওয়া গিয়েছিল, রহস্যজনকভাবে সেখানে দুদক গত মাসে মাত্র 92 কোটি টাকার ক্ষয়ক্ষতি দেখিয়ে চার্জশিট দিয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ পরিবেশবাদীরা। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরে যে ব্যাপক লুটতরাজ হয়েছে সাদা পাথর এলাকা সহ সিলেটের বিভিন্ন জায়গাতে, সেই লুটপাটের সাথে যারা জড়িত আছেন তাদেরকে প্রকৃতপক্ষেই চিহ্নিত করা, কিন্তু আসলে দেখা গেছে যে অনেকেই এলাকা ছাড়া হয়ে গেছেন। আর যে প্রতিবেদন এসেছে তা নিয়েও নানান প্রশ্নের অবকাশ আছে। জাফলংয়ে দেখা যাচ্ছে যে পাথর লুটপাট হচ্ছে, তারপরে রেলওয়ে বাংকারের পাথর লুটপাট হলো, তারপরে আমরা দেখতে পাচ্ছি আরও কিছু স্পটে পাথর লুটপাট হচ্ছে। সেই সব জায়গা নিয়ে কিন্তু তদন্ত কমিটি নেই এবং সেই ধরনের তৎপরতাও নেই, কিন্তু সেখানেও তো পরিবেশ বিনষ্ট হচ্ছে। যার জন্য আমরা মনে করি যে সব জায়গাকে সমান গুরুত্ব দিয়ে, যেসব জায়গায় পরিবেশ বিপর্যস্ত হচ্ছে সব জায়গা নিয়েই সরকারকে তৎপর হবে, সেটাই আমরা আশা করছি। ভয়াবহ লুটের হোতাদের ধরতে তৎপরতা দেখানো হলেও ধরা পড়েনি কেউ। একটু কৌশলগত কারণেই আমরা হয়তো তাদের নামটা এখন বলছি না, কিন্তু তাদেরকে গ্রেফতার করার জন্য যত ধরনের প্রসিডিওর আছে আমরা সায়েন্টিফিক টেকনোলজি ইউজ করে তাদের লোকেশন ট্রেস করে আমরা চেষ্টা করছি। সাদা পাথরকে গুরুত্ব দেওয়ার বিষয়ে যুক্তি দিলেন জেলা প্রশাসক। কাজটা ফাঁকা না, কাজটা হলো যে আমরা এখন সবগুলোতে একটা প্রিভেন্টিভ মেজার, একটা কম্প্রেহেনসিভ প্ল্যান চিন্তা করতেছি যে প্রত্যেকটা জিনিসই প্রোটেকশনে কি কি বিষয় করা যায়। মানে এইবারে ভোলাগঞ্জে এটা নিয়ে জনহিত ঘটনাগুলি ঘটলো আর কি। এটা আমরা আশা করছি যে টুরিস্ট স্পট গুলি আছে আপনার এখানে জাফলং সহ আরিফিন টিলা বা অন্য যে কোন জায়গায়, এটা তো এটা হয়তো এবার একটা প্রোটেকশন মেজারে আমরা আনার চেষ্টা করবো। আশা করছি 1 মাস সময় লাগবে। জেলা প্রশাসক জানান এরই মধ্যে পরিদর্শন করেছেন জাফলং, যাবেন শাহ আরিফিন টিলাতেও। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। দর্শক, আমরা আরো খবরাখবর নিয়ে ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গেই থাকুন। আজকের বাজারে আসলে মাছ এবং সবজির যোগান কেমন দেখতে পাচ্ছেন, দাম কেমন এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতা যারা আছেন তারা কি বলছেন? স্মৃতি, বাজারে কিন্তু পর্যাপ্ত যথেষ্ট সরবরাহ রয়েছে এবং সবজি মাছ আমরা দেখেছিলাম এক প্রকার বলা যায় যে ভরপুর, কিন্তু দাম নিয়ে বিক্রেতাদের মধ্যে কিন্তু নানা ধরনের প্রতিক্রিয়া আমরা দেখেছি। সকাল থেকেই আমরা চুয়াডাঙ্গা শহরের এই নিচের বাজারের যেই সবজি বাজার এবং মাছ বাজার রয়েছে সেগুলো আমরা ঘুরে দেখছিলাম। যেই সবজিগুলো রয়েছে অর্থাৎ সব ধরনের সবজির দামই কিন্তু আসলে 50 টাকার ঊর্ধ্বে। একই সাথে নতুন যেসব সবজি উঠছে টমেটো, শিম, এগুলোর দামও কিন্তু আসলে 150 টাকা ছাড়িয়েছে, কোনো কোনো ক্ষেত্রে 200 টাকা তো বিক্রি হচ্ছে। গতকাল শুক্রবারের দিন সবজি বাজার ছিল একরকম, আজ শনিবার সপ্তাহের শুরুর দিন, আজ পরিস্থিতি খানিকটা ভিন্ন। আমরা একজন যদি বিক্রেতার সাথে কথা বলতে চাই, আসলে কোন কোন সবজির দাম বেড়েছে? সবজির দাম বেড়েছে, আপনি কাঁচামরিচ ছিল গতকাল 100 টাকা কেজি, আজকে 140 টাকা কেজি পাইকারি। তারপরে আপনি সিমের বাজার কালকে 200 ছিল, আজকে 160 টাকা কেজি, 150 টাকা কেজি। মেচুরি 140 টাকা কেজি, খিরা 80 টাকা কেজি, 70 টাকা কেজি বিক্রি হচ্ছে। প্রতিটা সবজিরই দাম বেশি, কোনো সবজির দাম এই মুহূর্তে দাম বাড়ার কারণটা কি? এগুলো মাল আমদানি না হওয়ার কারণে, এই পানি হয়নি মাঝে, এই সবজি অনেকটা নষ্ট হয়ে গিয়েছে, এই জন্য আমদানির কারণে যেখানে লাগবে 2000 কেজি মাল সেখানে আছে 1000 কেজি মাল, এই জন্য মালের দাম বেড়ে যাচ্ছে। তারপর বাইরে চাপ, মাল নাই বাইরে, এই জন্য চলে যাচ্ছে বাইরে, সবজির দাম বেড়ে যাচ্ছে। কিন্তু মানুষ তো এটা বোঝে না ভাই, সবজির দাম কেন বাড়ছে আমরা কিভাবে বলবো? মাল আমদানি না থাকার কারণে দামটা বাড়ে। ধন্যবাদ। স্মৃতি, শুনছিলেন যে আসলে অতিবৃষ্টিকেই দায়ী করছেন ব্যবসায়ীরা, কিন্তু ক্রেতারাও বলছেন যে বিভিন্ন সময় যে সবজির দাম বাড়ানো হয় সেইখানে নানা ধরনের অজুহাতকে কাজে লাগানো হয়। এবারও কিন্তু আসলে অনেকটাই অজুহাতকে কাজে লাগানো হয়েছে, কারণ বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও কিন্তু আসলে দাম অনেকটাই বেশি হাঁকাচ্ছেন বলে ক্রেতারা অভিযোগ করেছেন। মাছের বাজারও আমরা খোঁজ নিয়েছিলাম, মাছের বাজার আজকে শনিবার তুলনামূলক কম মাছের সরবরাহ দেখা গেছে, যদিও মাছের বাজারেও কিন্তু আসলে দাম নিয়ে নানা ধরনের প্রশ্ন রয়েছে, একই সাথে ক্রেতাদের অভিযোগও রয়েছে। স্মৃতি। জিসান, অনেক ধন্যবাদ আপনাকে। নিষেধাজ্ঞা চলাকালীন মাছ ধরা
বন্ধ রাখা হলে জেলেরা প্রণোদনার আওতায় আসবেন বলে জানিয়েছেন মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জ সার্কিট হাউসে জেলার মৎস্য সম্পদ রক্ষায় করণীয় নিয়ে মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেছেন। তিনি এসব আরও বলেছেন যে সুনামগঞ্জের মৎস্য সম্পদ রক্ষাতে দেশের অন্যান্য জায়গার মতো নির্দিষ্ট সময় পর্যন্ত মাছ ধরা বন্ধ রাখা নিয়ে আলোচনা হয়েছে। আগামী বছর এই বিষয়ে ঘোষণা হতে পারে। তিনি আরও জানিয়েছেন যে পরিকল্পিতভাবে কাজ করলে সুনামগঞ্জের মৎস্য সম্পদকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। দর্শক, এবার আমরা একটু সাপ্তাহিক পুঁজিবাজারের খবরাখবর আপনাদেরকে জানিয়ে দেব। ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে পুঁজিবাজারের সূচক, বেড়েছে সেখানে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর। সপ্তাহের ব্যবধানে সার্বিক লেনদেন কিন্তু বেড়েছে প্রায় 1000 কোটি টাকারও বেশি। প্রথমে ডিএসসির খবরাখবর এক নজরে একটু জানিয়ে দিতে চাই আপনাদেরকে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্য সূচক সেটি কিন্তু 96 পয়েন্টের মতো বেড়ে দাঁড়িয়েছে 5614 পয়েন্টে বেড়েছে ডিএসসি 30 এবং ডিএসসি এস সূচক। গেল সপ্তাহে সার্বিক লেনদেনের পরিমাণ কমেছে, হাত বদল হয়েছে 6491 কোটি টাকার শেয়ার। এর আগে সপ্তাহে লেনদেন হয়েছিল 5729 কোটি টাকার শেয়ার। হাত বদল হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 243টি, কমেছে 126টি এবং অপরিবর্তিত রয়েছে মাত্র 22টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। লেনদেনের ভিত্তিতে ডিএসসিতে শীর্ষে ছিল অরিয়ন ইনফিউশনে। হাত বদল করেছে এই কোম্পানি মোট 43 কোটি 74 লাখ টাকার শেয়ার। প্রায় 41 কোটি টাকার বেশি লেনদেন নিয়ে এর পরের অবস্থানে অর্থাৎ দ্বিতীয় অবস্থানে রয়েছে সিটি ব্যাংক এবং তৃতীয় অবস্থানে রয়েছে খান ব্রাদার্স পিপিও ফেড। প্রায় 60 ভাগ বেড়ে দেওয়া। বৃদ্ধির তালিকায় ডিএসসিতে শীর্ষে ছিল ইনটেক অনলাইন, 26 ভাগ বেড়ে দেওয়া। দ্বিতীয় অবস্থানে রয়েছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স এবং তৃতীয় অবস্থানে দেখা গেছে বিডিকম অনলাইনকে। প্রায় 20 ভাগ কমে দর পতনের তালিকায় শীর্ষে ছিল ফরেস্ট ফাইন্যান্স, দ্বিতীয় অবস্থানে ছিল প্রাইম ফাইন্যান্স এবং তৃতীয় অবস্থানে ছিল প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স। একই সাথে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবরাখবরও আপনাদেরকে জানিয়ে দিব। সিএসিতে মূল সূচক যেটি সিএসপিআই সেটি 2.24% বেড়ে দাঁড়িয়েছে 15,702 পয়েন্টে। বেড়েছে সিএসিএক্স এবং সিএসি 30 সূচকও। লেনদেন হওয়া 330টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 206টি, কমেছে 97টি এবং অপরিবর্তিত রয়েছে মাত্র 27টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সিএসিতে গত সপ্তাহে লেনদেনের ভিত্তিতে দেখা গেছে অরিয়ন ইনফিউশনকে মোট 46 কোটি 62 লাখ টাকার শেয়ার হাত বদল করেছে এই কোম্পানিটি। 5 কোটি 38 লাখ টাকা কিছু বেশি লেনদেনের পরের অবস্থানে রয়েছে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম এবং তৃতীয় অবস্থানে রয়েছে খান ব্রাদার্স পিপিও ফেড। দর বৃদ্ধি তালিকায় শীর্ষে ছিল ইনটেক অনলাইন। এই প্রতিষ্ঠানটির দর বেড়েছে প্রায় 56 ভাগের মতো। এর পরে রয়েছে যথাক্রমে বিডিকম অনলাইন এবং বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট। দর্শক, বিজনেস টুডে এই পর্যায়ে সময় হলো আবার একটি বিরতি নিবার মধ্যে সঙ্গেই থাকুন। সুইজারল্যান্ডে 50টি দেশের অংশগ্রহণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো গ্লোবাল এসএমই বিজনেস সামিট। 3 দিন ব্যাপী এই সম্মেলন শেষ হবে শুক্রবার। ছোট এবং মাঝারি আকারের উদ্যোক্তাদের বিশ্ববাজারে পরিচিত করে দেয়াই এই আয়োজনের মূল লক্ষ্য ছিল। বিশ্বের বহু দেশের পাশাপাশি এই সামিটে অংশ নেয় বাংলাদেশের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। সুইজারল্যান্ড থেকে সহকর্মী জাকির হোসেন সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী সংগঠনগুলো পরিচিত হবে বিশ্ববাজারে। সে লক্ষ্যকে সামনে রেখে প্রথমবারের মতো সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্বের 50টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো গ্লোবাল এসএমই বিজনেস সামিট। ডাভোসের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের কংগ্রেস হলে জাঁকজমক এই আয়োজনে উপস্থিত ছিল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র সহ বহু দেশ। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের পাশাপাশি উদ্যোক্তাদের নিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী আনিস খান গড়ে তুলেন গ্লোবাল এসএমই বিজনেস হোম বা জিএসবিএইচ প্ল্যাটফর্ম, যার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে 3 দিনব্যাপী এই সামিট। গ্লোবাল এসএমই সামিট আজ পর্যন্ত পৃথিবীর কোনো জায়গায় হয় নাই। আমি অ্যাজ এ প্রাউড বাংলাদেশি হিসাবে এটা প্রথম প্রতিষ্ঠিত করছি। আমরা আগামী বছর আবারও গ্লোবাল এসএমই সামিট করব ইনশাল্লাহ। এখানে যে প্রথমবারের মতো এসএমই সামিটটি হয়েছে, এই ক্ষেত্রে আমরা 30টিরও বেশি দেশের থেকে যারা এসছেন এসএমইর সাথে কানেক্টেড, তাদের সাথে আমরা যোগাযোগ করতে পেরেছি এবং আমরা আশা করছি বাংলাদেশের জন্য ভালো কোনো নিউজ আমরা নিয়ে যেতে পারবো। সম্মেলনে আলোচনায় অংশ নেন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফার সাবেক প্রেসিডেন্ট সেফ ব্ল্যাটার, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ আলমগীর, কাতারের প্রধান লজিস্টিক্স ব্যবস্থাপনা পরিচালক জিডি খান বাঙ্গাস সহ বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। আশা করি আমাদের এই অভিজ্ঞতা আমরা বাংলাদেশে
ব্যবহার করে আমাদের দেশের এসএমই কে আরো ডেভেলপ করে। যদিও আমরা চেষ্টা করছি যে আমাদের আইডিয়াটুকু এখানে দেওয়ার জন্য, আমাদের এখানে যারা আছেন আমরা বলেছি সবকিছু এসএমই সম্বন্ধে। আমরা হ্যাপি যে অন্যান্য দেশের যারা আছে তারাও তাদের অভিজ্ঞতা শেয়ার করলো। আজকে আমি নিজেও আমার নিজের এক্সপেরিয়েন্সগুলো আমি কথা বললাম এবং আশা করি আমরা অনেক উপকৃত হব এবং আমরা অনেক কিছু করব। অতএব এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। I think all the small medium sized company can have a benefit and their company can be shown in around the world and you can get all type of requirement whatever you need for your company to establish your business. 3 সেপ্টেম্বর শুরু হওয়া এই সামিট শেষ হয় 5 সেপ্টেম্বর। বিশ্বের বহু দেশের পাশাপাশি এতে অংশ নেয় বাংলাদেশের এভিয়েশন ও ট্যুরিজম সেক্টরের বেশ কয়েকটি প্রতিষ্ঠান। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।